লাঙ্গল যেমন জমির বুক চিরে এগিয়ে যায়, তরবারির ফলা তেমনি গঙ্গারামের বুকের চামড়া চিরে সামনে অগ্রসর হচ্ছে অবিরাম গতিতে। অসহ্য বেদনায় গঙ্গারামের এক একবার মনে হচ্ছে তরবারিটাকে বুকের ভেতরে টেনে নিয়ে সব যন্ত্রণার ইতি ঘটায়। কিন্তু একদিকে আল্লাহর ভয়, অন্যদিকে আহমাদ মুসার চেহারা চোখের সামনে ভেসে উঠে বাঁচার প্রেরণা যোগাচ্ছে। রক্তে বুক ভেসে যাচ্ছে গঙ্গারামের। মহাগুরু স্বামীজি মহল্লাসে বলল, গাজী মিয়া, পরাজিত হয়ে জমালয়ে গেলেও একটা উপকার তোমার হবে। তোমার বুকে শিবের যে ত্রিশূল উৎকীর্ণ করে দিচ্ছি তা তোমাকে অনেকখানি রক্ষা করবে। গঙ্গারামের বুকের উপর তখনও চলছে স্বামীজির তরবারির অগ্রভাগ লাঙ্গলের মতো। অসহ্য যন্ত্রণায় সংজ্ঞা হারিয়ে ফেলেছে গঙ্গারাম। ত্রিশূল আঁকা বন্ধ করে গঙ্গারামের সংজ্ঞাহীন দেহে একটা লাথি মেরে বলল, দেবানন্দ, এর সংজ্ঞা ফিরিয়ে আনো। হারামজাদা সবই জানে, কথা আদায় করতেই হবে তার কাছ থেকে। দেবানন্দ এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে ছুটে এলো, আর নটবর গঙ্গারামের পায়ের কাছে বসে কলমের বল পয়েন্টের অগ্রভাগ দিয়ে পায়ে খোঁচা দিতে লাগল। সামান্য এক ড্রাইভারের বুক দেখি হাতির চেয়েও শক্ত, কথা বলানো গেল না, বলল স্বামীজি। তাহলে কি গঙ্গারামের কথাই সত্য যে সে দুজন যাত্রীকে লিফট দিয়েছিল এবং গাড়ি দিয়েছিল মাত্র, সে তাদেরকে চেনে না? বলল নটবর। কখনোই না, অবশ্যই চেনে। গঙ্গারাম শুধু গাড়ি ওই যাত্রীদের দিয়েছিল তা নয়, এই কিছুক্ষণ আগে পুলিশ সূত্রে জেনেছি গঙ্গারামের ক্যাবে করে একজন যাত্রী আহমাদ আলমগীরের মা বোনকে নিয়ে পোর্ট ব্লেয়ারে আসছিল। অন্যদিকে গঙ্গারাম একটা পিকআপে করে আহমাদ আলমগীরের মা বোনদের লাগেজ নিয়ে হোটেল সাহারায় পৌঁছে দেয়। একথা পিকআপটির ড্রাইভার পুলিশকে জানিয়েছে। পিকআপটির ভাড়া গঙ্গারামই পরিশোধ করে। সুতরাং গঙ্গারাম কোনো কথাই সত্য বলছে না, সে সবই জানে। 3-4 মিনিটের মধ্যেই চোখ খুলল গঙ্গারাম। মহাগুরু স্বামীজি তার লাঠির আগা দিয়ে একটা জোরে খোঁচা দিল গঙ্গারামকে। বিদ্যুৎ একটা প্রচণ্ড ছোবল দিল গঙ্গারামের দেহে। লাফিয়ে উঠল গঙ্গারামের দেহ। চিৎকার বেরিয়ে এলো গঙ্গারামের মুখ থেকে। খোঁচা দিয়ে লাঠি সরিয়ে নিয়েছে স্বামীজি। মুহূর্ত পরেই গঙ্গারামের দেহ আবার স্থির হয়ে গেল। ক্লান্তিতে হাঁপাচ্ছে গঙ্গারাম। হেসে উঠল স্বামীজি, বলল, তোমাদের কোরআনে একটা কথা আছে যে দোজখীদের উপর শাস্তি এমন ভয়ঙ্কর হবে যে তাদের বাঁচার কোনো অবস্থা থাকবে না, আবার তাদের মরতেও দেয়া হবে না। মনে করো গঙ্গারাম, এটাও এক দোজখখানা। তুমি যতক্ষণ মুখ না খুলছ, সব কথা না বলছ, ততক্ষণ ওই দোজখীদের মতোই তোমার হাল করা হবে। বলেই স্বামীজি তাকালো দেবানন্দের দিকে, বলল, ত্রিশূলটা পরে আঁকবো, রক্ত শুকিয়ে নিক। যাও, আগুন থেকে একটা শিক নিয়ে এসো। বিদ্যুৎ চর্চা কিছু সময় হয়েছে, এবার ওর দেহের উপর কিছুক্ষণ আগুন চর্চা করে নেই। ছুটল দেবানন্দ। আধা মিনিটের মধ্যেই জ্বলন্ত একটা লোহার শিক নিয়ে এলো। শিকের মাথাটায় গনগনে লাল আগুন। স্বামীজি শিকটাকে গঙ্গারামের দিকে তাক করে এগোলো তার দিকে। গঙ্গারাম চিৎকার করে চোখ বন্ধ করল। আন্দামানের গভর্নর বালাজি বাজিরাও মাধবের সরকারি বাসভবনের প্রাইভেট উইংয়ের ড্রয়িং রুম। আহমাদ মুসা দেখা করতে এসেছে সুষমা রাওয়ের সাথে। একজন পুলিশ তাকে ড্রয়িং রুমে পৌঁছে দিয়ে গেছে। আহমাদ মুসার অনুরোধে সুষমা রাও এর সাথে তার এই সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিয়েছেন পোর্ট ব্লেয়ারের ব্লেয়ার মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ। এর প্রধান বলি গঙ্গাধর তিলক। আন্দামানে আসার পথে জাহাজে আহমাদ মুসার সাথে তার পরিচয় হয়েছিল। সেই পরিচয়ের সূত্রে আহমাদ মুসাকে সে সাহায্য করেছে। সুষমা রাও পোর্ট ব্লেয়ার কলেজ থেকে ডিগ্রি পাশ করা। তাছাড়া সে হায়দ্রাবাদে ভর্তির আগে বলি গঙ্গাধর তিলক তাকে কোচিং দিয়েছে। সুষমা রাওকে বলি গঙ্গাধর তিলক বলেছিল, বিভান বার্গম্যান নামে একজনকে আমার পক্ষ থেকে তোমার কাছে পাঠাতে চাই একটা বিষয়ে আলোচনার জন্যে। সুষমা ওয়েলকাম করেছিল তার স্যারের এই অনুরোধকে। ভেতরের দরজা সামনে রেখে উত্তরমুখী একটা সোফায় বসে অপেক্ষা করছিল আহমাদ মুসা। আহমাদ মুসার অপেক্ষার ইতি ঘটিয়ে দরজা দিয়ে প্রবেশ করল সুষমা রাও। প্রতিভাদীপ্ত এক সুন্দর তরুণী। হলুদ বরণ কন্যার গায়ে হলুদাব, সাদা সলোয়ার, ফুলহাতা কামিজ, গলার দুপাশ দিয়ে সামনে একই রঙের ওড়না ঝুলানো, শালীন পোশাক। খুশি হল আহমাদ মুসা।
ঘরে ঢুকে মেয়েটি হাসল, স্বচ্ছ হাসি, কিন্তু হাসির মধ্যে কোথাও যেন এক টুকরো বেদনা জড়ানো। মুখ ভরা অপরূপ লাবণ্যের অন্তরালে বিষণ্ণতার একটা মেঘ যেন লুকিয়ে আছে। আমি সুষমা রাও। সরি স্যার, আমার একটু দেরি হয়ে গেছে আসতে, আমি দুঃখিত। ঘরে ঢুকেই মেয়েটি বলল, দুহাত জোর করে উপরে তুলে নমস্কার করল এবং তার সাথে বলল এই কথাগুলো। বাদিকে সোফায় আহমাদ মুসার মুখোমুখি সে বসল। সাথে সাথে প্রায় নাস্তা প্রবেশ করল। মেয়েটি নিজ হাতে আহমাদ মুসাকে নাস্তা ও চা এগিয়ে দিল। মেয়েটিও নাস্তা নিল। খেতে খেতে বলল, স্যার নিশ্চয় আমাদের প্রিন্সিপাল স্যারের কলিগ। কতদিন আপনি এখানে? আপনাকে দেখে কিন্তু মনে হয় একজন সৈনিক, শিক্ষক নয়। আহমাদ মুসা হাসল, বলল, সৈনিক শিক্ষক নয় কেন? আমার মতে শিক্ষকরা প্রতিদিনই শিক্ষাদানের দায়িত্ব পালন করে। তার ফলে তাদের মনে মিশন অ্যাকমপ্লিশড, মানে লক্ষ্যে পৌঁছে গেছি ধরনের তৃপ্তির প্রতিচ্ছবি সাধারণভাবে প্রকাশ পায়। কিন্তু একজন সৈনিক সবসময় মনে করে তার কাজ সামনে, দেশের জন্যে, জাতির জন্য দায়িত্ব পালনের তার মহা সন্ধিক্ষণটি এখনও আসেনি। সুতরাং একজন সত্যিকার সৈনিকের মধ্যে একটা ভীষণকে সবসময় জীবন্ত দেখা যায়, বলল সুষমা রাও। আপনি তো সাইকোলজির ছাত্রী নন, আর্টের ছাত্রী, কিন্তু কথা বলছেন সাইকোলজির ছাত্রীর মতো, বলল আহমাদ মুসা। আপনি যে শিক্ষক নন তার আরেকটা প্রমাণ আমাকে আপনি সম্বোধন করেছেন। প্লিজ আমাকে তুমি বলুন। কেন, শিক্ষকেরা আপনি বলে না? বলেন স্যার, কিন্তু ছাত্রী না হলেও ছাত্রী পর্যায়ে সবাইকে তারা সাধারণভাবে তুমি বলে থাকে। যেমন আমি ব্লেয়ার কলেজের ছাত্রী, ওই স্কুল কলেজের কোনো শিক্ষকই আমাকে আপনি বলবেন না, বলল সুষমা রাও। একটু থেমে পরক্ষণে আবার বলে উঠল, স্যার আপনার কথা এখনো বলেননি, আমার প্রশ্নের জবাব দেননি। নাস্তা হয়ে গিয়েছিল। সুষমা রাও চা তৈরি করে আহমাদ মুসার হাতে তুলে দিল। বেয়ারা নাস্তার ট্রে সরিয়ে নিয়ে গেল। আহমাদ মুসা চায়ের কাপটি টি টেবিলে রেখে সোজা হয়ে বসল। গাম্ভীর্য নেমে এসেছে তার মুখে। বলল সে, ধন্য সুষমা, তুমি সম্বোধনের অনুমতি দিয়ে শিক্ষকের মতো ঘনিষ্ঠ হবার সুযোগ দেওয়ার জন্যে। আসলে আমি ব্লেয়ার স্কুল কিংবা কলেজের শিক্ষক নই। সম্মানিত অধ্যক্ষ গঙ্গাধর তিলকের সাথে আমার প্রথম সাক্ষাৎ হয় ৩-৪ দিন আগে মাদ্রাজ থেকে আন্দামান আসার পথে জাহাজে। তিনি আমার অনুরোধে তোমার সাথে এই সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন। আমি দুঃখিত, এই কৌশলের আশ্রয় না নিয়ে উপায় ছিল না। থামল আহমাদ মুসা। ভ্রু কুঞ্চিত হয়ে উঠেছে সুষমার। তার চোখে বিস্ময় কৌতূহল দুই। তার পরিপূর্ণ দৃষ্টি আহমাদ মুসার মুখের উপর। বলল সে ধীরে ধীরে, আমি বিস্মিত হয়েছি বটে, কিন্তু আপনার দুঃখিত হবার মতো অন্যায় কিছু ঘটেনি বলে আমি মনে করি। প্রিন্সিপাল স্যার কোনো কল্যাণ কামনা ছাড়া এই কৌশলের আশ্রয় নেননি। আর আমার বড় ভাই নেই, থাকলে তার দৃষ্টি আমার মনে হয় আপনার মতোই হতো। ধন্যবাদ সুষমা, অনেক বড় আসন আমাকে দিয়েছ। ঈশ্বর আমাদের সাহায্য করুন, আহমাদ মুসা বলল। আহমাদ মুসা একটু থামল। গাম্ভীর্য আর একটু গাঢ় হলো তার চোখে মুখে। কথা বলে উঠল আবার, আমি আসলে বেভান বার্গম্যান নই। আমি আহমাদ শাহ আলমগীরের শুভাকাঙ্ক্ষী। তার খোঁজ নেবার জন্যেই আমি এসেছি আমেরিকা থেকে। আমি আহমাদ মুসা। আহমাদ মুসার কথা শেষ হবার সাথে সাথেই সুষমারাও যন্ত্র চালিতের মতো উঠে দাঁড়ালো। তার চোখে মুখে সীমাহীন বিস্ময়, তার সাথে আনন্দ। পরক্ষণে এসে যন্ত্র চালিতের মতো ধীরে ধীরে বসে পড়ল। চোখ বন্ধ করল কয়েক মুহূর্তের জন্যে। তারপর চোখ খুলে বলল, দেখুন, আমার সবই স্বপ্ন মনে হচ্ছে। আহমাদ শাহ আলমগীরের শুভাকাঙ্ক্ষী কেউ আমার এখানে আসবেন, কিন্তু তিনি আহমাদ মুসা হবেন কি করে? আমি যে আমার চোখ কানকে বিশ্বাস করতে পারছি না। তুমি কি আহমাদ মুসাকে জানো? জিজ্ঞাসা আহমাদ মুসার। খবরের কাগজে কিছু পড়েছি, আর মাঝে মাঝে আহমাদ শাহ আলমগীরের কাছে গল্প শুনেছি। তার কাছে আহমাদ মুসা বিশ্ব থিয়েটারের মহানায়ক, আর আমি মনে করে বসে আছি তিনি রবিনহুড এবং জেমস বন্ডের এক সমন্বয়, বলল সুষমা রাও। কল্পনা কল্পনাই, এসো বাস্তবে আসি। অনেক কথা আছে, কিন্তু তার আগে বলুন, আমেরিকা থেকে আহমাদ শাহ আলমগীরের কথা জানলেন কি করে, আর তার শুভাকাঙ্ক্ষী হয়ে আমার কাছে কেন? একটা আন্তর্জাতিক সাহায্য সংস্থা গোটা বিষয়ে আমাকে ইমেইল করে জানিয়েছে।
তার মধ্যে তোমার কথাও ছিল। আমার কথাও ছিল? কি ছিল? আহমদ শাহ আলমগীরের নিখোঁজ হওয়ার সাথে গভর্নর বালাজি, বাজিরাও মাধবের মেয়ে সুষমার সাথে তার সম্পর্ক একটা কারণ হতে পারে। মলিন হয়ে গেল সুষমা রাওয়ের মুখ। দুহাতে মুখ ঠেকে হাঁটুতে মুখ গুজল সে। সরি সুষমা। সুষমা মুখ তুলল, অশ্রুতে ধুয়ে গেছে তার দুগণ্ড। সরি ভাইয়া, ঠিকই বলেছে ওরা, কিন্তু সরকার মানে আমার বাবা এর সাথে জড়িত আছে বলে আমার মনে হয় না। আমি বাবার সাথে এ ব্যাপারে কথা বলেছি। আমারও তাই মনে হয় সুষমা। আন্দামানে গত অল্প কিছুদিনের মধ্যে প্রায় 3 ডজন মানুষের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত প্রায় সবাই মোপালা মুসলিম যুবক। আমার মনে হয় যারা এই মৃত্যুর জন্য দায়ী তারাই আহমদ শাহ আলমগীরের নিখোঁজ হওয়ার সাথে জড়িত থাকতে পারে। মুখ উজ্জ্বল হয়ে উঠল সুষমার। বলল, আমার আব্বাও মনে করেন বিপজ্জনক বড় একটা চক্র এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। কারা এই চক্র? অনেকটা স্বগতোক্তির মতো এই কথা বলে আহমদ মুসা গত 3 দিনের সব ঘটনা একে একে সুষমাকে বলল। ভয় আতঙ্কে চুপসে গেছে সুষমা রাওয়ের মুখ। আর্তকণ্ঠে বলল, আহমদ শাহ আলমগীরের পরিবারের উপরও আজ এত বিপদ? তাই তো কাল বিকেল থেকে টেলিফোনে পাচ্ছি না। একটু থামল সুষমা, রুদ্ধ হয়ে আসা কণ্ঠ সামলে নেবার জন্যে। বলে উঠল সে আবার, আপনি আন্দামানে পা দেবার আগে থেকেই ঘটনা ঘটতে শুরু করেছে এবং 3 দিনে এত সব সাংঘাতিক ঘটনা ঘটেছে আপনাকে কেন্দ্র করে। তার মানে সেই চক্র আপনার সন্ধান পেয়েছে এবং এর অর্থ আপনিও তাদের সন্ধান পেয়েছেন, অথচ এ পর্যন্ত 1 ইঞ্চও এগোতে পারেননি। বিস্ময়, আনন্দ ও কান্নার সমন্বয়ে কথাগুলো বলল সুষমা রাও। ওরা আমাকে চিনতে পেরেছে বলে মনে হয় না, তবে আমাকে টার্গেট করেছে, আমি ওদের মুখোমুখি হয়েছি, কিন্তু ওদের কোনো পরিচয়ের সন্ধান এখনো পাইনি। ওদের কাউকে আমি জীবিত হাতে পাইনি, তাই আমি সামনে এগোতেই পারছি না। আহমদ মুসার কথা শেষ হবার আগেই তার মোবাইল বেজে উঠল। মোবাইল তুলে নিল সে হ্যালো বলতে ওপার থেকে হোটেল সাহারার মালিক হাজি আব্দুল আলী আবদুল্লার কণ্ঠ শুনতে পেল। বলল ওপার থেকে, বেভান, গঙ্গারাম কিডন্যাপড হয়েছে। চমকে উঠল আহমদ মুসা। দ্রুত কণ্ঠে বলল, কখন, কোথেকে কিডন্যাপ হয়েছে? গত রাতে বাসা থেকে। শোনো, তুমি সুষমার সাক্ষাৎ পেয়েছ? পেয়েছি, তার সাথে কথা বলছি। ঠিক আছে, কথা শেষ করে তাড়াতাড়ি এসো, পরিস্থিতি মনে হয় জটিল হয়ে উঠছে। শোনো, তোমার সব কথায় আমি গঙ্গারামের মাধ্যমে জানি। ঠিক আছে জনাব, আমি সব বুঝেছি। আমি এমনটাই অনুমান করেছিলাম। এত দুঃসংবাদের মধ্যেও এদিকটা আমার কাছে আনন্দের যে আমি একজন অভিভাবক পেলাম। উল্টো কথা বলো না যুবক, তোমাকে তো আমাদের সবার অভিভাবক করে আল্লাহ আন্দামানে পাঠিয়েছেন, ছেলের মতো। তাই তুমি বলেছি তোমাকে। আমাকে মাফ করো, আর কথা নয়, তুমি তাড়াতাড়ি এসো। জি জনাব, বলে আহমদ মুসা কল অফ করে দিল। এক রাজ্যের উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে তাকিয়েছিল সুষমা আহমদ মুসার দিকে। আহমদ মুসা কথা শেষ করতে সুষমা বলে উঠল, কে কিডন্যাপ হয়েছে ভাইয়া? গঙ্গারাম নামের একজন ক্যাব ড্রাইভার। আন্দামানে সে ছিল আমার গাইড, সাথী, সাহায্যকারী। তার আসল নাম গাজী গোলাম কাদের। সেও একজন মোপালা যুবক। মনে হয় আমার সন্ধান পাবার জন্যেই তাকে কিডন্যাপ করা হয়েছে। এর অর্থ সে ভয়ঙ্কর এক বিপদের মধ্যে পড়েছে। আহমদ মুসার কণ্ঠে বেদনার ছাপ। কারা এই শয়তান? কেন তারা এসব করছে? আমি কি এর জন্য দায়ী? আলমগীরকে ভালোবাসা যদি আমার অপরাধ হয়, তাহলে এর জন্য মাত্র আমিই অপরাধী। আমাকে শাস্তি তারা দিতে পারে। আলমগীর কিংবা সবাইকে এর সাথে জড়ানো হচ্ছে কেন? অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল সুষমা। না সুষমা, তুমি এসব ঘটনার কেন্দ্রবিন্দু নও। আহমদ শাহ আলমগীর কিডন্যাপ হওয়ার অনেক আগেই এই ঘটনার সূত্রপাত। আলমগীর যখন কিডন্যাপ হয় তার আগে 2.5 ডজন মানুষের রহস্যজনক মৃত্যু ঘটেছে। সুতরাং তোমার বিষয়টা এখানে গণ্য। আহমদ মুসা বলল, তাহলে মুখ্য বিষয় এখানে কোনটা? আসলে কারা ওরা? সেটাই এখনকার প্রশ্ন সুষমা। এই প্রশ্নের উত্তর পাওয়ার ক্ষেত্রে তুমি কোনো সহযোগিতা করতে পারো কিনা, এজন্যই আমি তোমার কাছে এসেছি। সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না সুষমা রাও। ভাবছিল সে। আহমদ মুসাই আবার কথা বলল। সে বলল, আহমদ আলমগীর সম্পর্কে
তোমাকে কোনোদিন কিছু বলেছে আত্মীয় স্বজনদের মধ্যে অথবা অন্য কেউ কখনো? সেটাই ভাবছি। আমার ও আহমাদ আলমগীরের ব্যাপারটা ঠিক কেউ জানত না, সুতরাং কেউ কিছু বলার কথা নয়। একটা ঘটনার কথাই শুধু মনে পড়ে, 3-4 মাস আগের ঘটনা। প্লেনে আসছিলাম হায়দ্রাবাদ থেকে আন্দামানে। আমিও আলমগীর পাশাপাশি বসেছিলাম। পোর্ট ব্লেয়ার পৌঁছার পর লাগেজ কর্নারে আমি অপেক্ষা করছিলাম। আলমগীর তার লাগেজ নিয়ে এগোচ্ছিল চেকিং কাউন্টারের দিকে। একজন লোক আমার পাশে এসে দাঁড়ালো, মাঝবয়সী। বলল, মা, আমি সোমনাথ শম্ভুজি, মারাঠি। তোমাদের পরিবার ও আমাদের পরিবার একই এলাকার। তোমাদের পেশোয়া পরিবার আমাদের সকলের গৌরবের বস্তু। সেজন্যই কথাগুলো বলছি আমি। আলমগীর ছেলেটির সাথে মেশা তোমার উচিত নয়। একদিকে সে শত্রু ধর্মের, অন্যদিকে সে শত্রু পরিবারের। সে সাপের বাচ্চা সাপই হবে বলে সে পিঠ চাপড়ে চলে যায়। আমি সুষমারাওকে বাধা দিয়ে আহমাদ মুসা বলল, কি নাম বললে? সোমনাথ শম্ভুজি? হ্যাঁ, কেন? এই নামের কাউকে চেনেন? চিনি না, তবে এই নামের একজন লোক আমাকে হোটেলে থাকে। আমার কক্ষের দরজায় সে একদিন এসেছিল। এ কথা আমাকে গঙ্গারাম বলেছে। আপনার কক্ষের দরজায় কেন? জানি না, বিষয়টাকে আমি তখন তেমন গুরুত্ব দেইনি। শুনুন, যেহেতু সোমনাথ শম্ভুজি বলেছিল সে আমাদের এলাকার লোক, আমাদের পরিবারকে ভালোবাসে, তাই আব্বাকে তার ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম। তিনি সোমনাথ শম্ভুজিকে চেনেন। আব্বা বলেছেন শম্ভুজি একটা চরমপন্থী সংগঠনের সদস্য। ওদের উদ্দেশ্য সফল হলে ভারতে শুধু গণতন্ত্র নয়, সত্যিকার মানুষ ও মানবতাও থাকবে না। যেমন থাক সুষমা, আর প্রয়োজন নেই। আমার বুঝে যদি ভুল না হয়ে থাকে তাহলে এই সোমনাথ শম্ভুজিরাই আলমগীরের কিডন্যাপ এবং সব হত্যাকাণ্ডের পেছনে রয়েছে। সুষমা রাওকে থামিয়ে দিয়ে বলে উঠল আহমাদ মুসা। বিস্ময় ফুটে উঠল সুষমা রাওয়ের চোখে মুখে। বলল, তিনি কোনো চরমপন্থী দলের সদস্য বলেই কি কথা বলছেন? এর সাথে আমার দরজায় আড়ি পাতার ব্যাপারটাকে যোগ করো। বুঝতে পারছি না আপনার ওখানে আড়ি পাতবে কেন? আপনি তো বেভান বার্গম্যান, একজন আমেরিকান। কিন্তু আমার চেহারা তো আমেরিকান নয়, সেজন্য সন্দেহ সে করতেই পারে। তাছাড়া হতে পারে সে হোটেলের প্রত্যেক নতুন বাসিন্দা সম্পর্কে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হয়ে থাকে। যেটাই হোক, এ থেকে প্রমাণ হয় এরা একটা মিশন নিয়ে কাজ করছে। একটা চরমপন্থী সংগঠনের মিশন কি হতে পারে তা তোমার আব্বাই কিছুটা বলে দিয়েছেন, যে ওরা সফল হলে ভারতে শুধু গণতন্ত্র নয়, সত্যিকার মানুষ ও মানবতাও থাকবে না। সোমনাথ শম্ভুজিরা আন্দামানে গণতন্ত্র, সত্যিকার মানুষ ও মানবতা নিধনেরই কাজ করছে। সুষমারাও বিস্ময় বিমুগ্ধ চোখে তাকিয়ে আছে আহমাদ মুসার দিকে। বলল, ধন্যবাদ ভাইয়া, আপনি ঠিক ধরেছেন। কিন্তু ভাইয়া, এই রক্ত পিপাসুরায় যদি আলমগীরকে... কথা শেষ করতে পারল না সুষমা, কান্নায় আটকে গেল তার কথা। মুখে হাত চাপা দিয়ে মুখ নিচু করল সে। আহমাদ মুসা তাড়াতাড়ি বলল, ধৈর্য ধরো সুষমা, আমি নিশ্চিত যে আলমগীর এখনও বেঁচে আছে। মুখ তুলল সুষমা, অশ্রু ধোয়া মুখ, চোখ দুটিও পানিতে ভরা। তার ঠোঁট দুটি কাঁপছে, কথা বলার চেষ্টা করেও পারল না। কান্না এসে কথাকে তলিয়ে দিল, আবার মুখ নিচু করল সে। আমি ঠিক বলেছি সুষমা, আহমাদ আলমগীর বেঁচে আছে। তার বোন ও মাকে তারা কিডন্যাপের চেষ্টা করেছে, এটাই তার বেঁচে থাকার সবচেয়ে বড় প্রমাণ। শান্ত ও দৃঢ় কণ্ঠে বলল আহমাদ মুসা। সুষমারাও মুখ তুলল, মুখ মুছে বলল, ঈশ্বর আপনার কথা সত্য করুন, কিন্তু ওর মা বোনকে কিডন্যাপ করার সাথে ওর বেঁচে থাকার কি সম্পর্ক? আমার মনে হচ্ছে আহমাদ আলমগীরের মা বোনকে তারা আহমাদ আলমগীরের কাছে নিতে চায়। কেন নিতে চায় এর উত্তর একাধিক হতে পারে। আরেকটি কথা হলো, তারা আহমাদ আলমগীরের কাছ থেকে এমন কিছু আদায় করতে চায় যা তারা পাচ্ছে না। তার উপর বাড়তি চাপ সৃষ্টির জন্যে তারা এখন আহমাদ আলমগীরের মা বোনকে হাতের মুঠোয় নিতে চাচ্ছে। নতুন উৎকণ্ঠা উদ্বেগ সুষমার চোখে মুখে। সে বলল, কি পেতে চায় ওরা ওর কাছে? আমার কাছ থেকে সরে যাবার ওয়াদা? আমার মনে হয় না তা, কারণ এমন ওয়াদার কোনো মূল্য নেই। সুতরাং এমন অকার্যকর বিষয়ের জন্যে তারা এত বড় আয়োজন করতেই পারে না। তাহলে, বলল সুষমা। তার উদ্বেগ উৎকণ্ঠা আরও গভীর হয়েছে।
এটাই এখনকার সবচেয়ে বড় প্রশ্ন। আচ্ছা সুষমা, আহমদ শাহ আলমগীর গোপন বা প্রকাশ্য কোনো দল বা সংগঠনের সাথে কি জড়িত ছিল? না, সে কোনো কিছুর সাথেই জড়িত ছিল না। যাকে বলে বই পোকা সে সেই ধরনের। তবে আহমদ শাহ আলমগীর সব ধরনের খেলাধুলা, সমাজসেবার মতো অনেক কিছুতেই জড়িত ছিল। ও সবই করত ব্যক্তি হিসাবে, কোনো সংগঠনের সদস্য হিসাবে নয়। এমনকি কোনো স্পোর্টস সংগঠনের সদস্য ছিল না, বলল সুষমা রাও। তোমার অজান্তে কোনো গোপন সংগঠনের সাথে তার জড়িয়ে পড়ার সম্ভাবনা সম্পর্কে তোমার মত কি? একটু ভাবল সুষমা রাও, তারপর ধীরে ধীরে বলল, আমরা দুজন দুজনের কাছে স্বচ্ছ আয়নার মতো। দুজনের কাছে দুজনের কোনো কিছুই গোপন নেই। এই অবস্থায় সে কোনো কিছু গোপন সদস্য থাকবে, এটা একেবারেই অসম্ভব। ধন্যবাদ সুষমা। আর পারিবারিক গোপন কিছু সম্পর্কে তোমার কি কোনো কিছু জানা আছে? আবার ভাবনায় ডুব দিল সুষমা রাও। কিছুক্ষণ স্মৃতি হাতড়ে ফেরার পর সে বলল, তেমন কিছু আমার মনে পড়ছে না, তবে শিবাজি ডাইনেস্টি সম্পর্কে তার একটা কথা আমার মনে আছে। একদিন ভারতের ইতিহাস নিয়ে আলোচনার সময় সে বলেছিল, জানো, তোমাদের শিবাজি প্রণীত তার ও পেশোয়া ডাইনেস্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গোপন দলিল তোমাদের হাতে নেই, সেটা আছে মোগল ডাইনেস্টির হাতে। আমাদের এই ডাইনেস্টি সংক্রান্ত কোনো ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, তাই বিষয়টা আমি এড়িয়ে গেছি। কিছু জিজ্ঞাসা করিনি তাকে এ ব্যাপারে। ভ্রু কুঞ্চিত হয়েছে আহমদ মুসার। প্রবল একটা চিন্তার শয়লাবেশে তাকে আচ্ছন্ন করল। আহমদ আলমগীর শিবাজি পেশোয়া ডাইনেস্টির যে গোপন দলিলের কথা বলেছে সেটা কি? সে দলিলটা কি আহমদ শাহ আলমগীরের হাতে আছে? অন্যরাও কি সেটা জানে? সুষমা কথা শেষ করতে আহমদ মুসা বলল, তুমি কি এই দলিল বিষয়ে কারোর সাথে কখনো আলাপ করেছ সুষমা? না ভাইয়া, আমি ভুলেই গিয়েছিলাম। আপনি জিজ্ঞাসা করায় ভাবতে গিয়ে মনে পড়েছে। আজ আপনাকেই প্রথম বললাম। কথা শেষ করে একটু থেমে সুষমা আবার বলে উঠল, আপনি এ দলিল নিয়ে কিছু ভাবছেন? এর এখন কি গুরুত্ব আছে? সে গোপন দলিল কি আমরা জানি না, তবে শিবাজি প্রণীত তার ডাইনেস্টির দলিল শত রাজ ভাণ্ডারের চেয়ে মূল্যবান হতে পারে। আর ওরা যদি জেনে থাকে যে দলিলের সন্ধান আলমগীর জানে, তাহলে সে তথ্য বের করার জন্য তারা সব কিছুই করতে পারে। কিন্তু ওরা তা জানবে কি করে? আর ওই দলিল আহমদ আলমগীরের কাছে থাকবে কেন? ভয় ও উদ্বেগ জড়িত কম্পিত কণ্ঠে বলল সুষমা রাও। এ প্রশ্নের উত্তর আমাদের কাছে বড় নয় সুষমা, আর উত্তর আমাদের জানার উপায় নেই। আমাদের ভাববার বিষয় হলো, দলিলের বিষয়টাও আহমদ আলমগীরের কিডন্যাপ হওয়ার একটা কারণ হতে পারে। যদি তাই হয় তাহলে খুব বড় একটা ঘটনা হবে, কারণ গোটা ভারতের গোটা চরমপন্থী সেন্টিমেন্টকে আমরা এর সাথে জড়িত দেখতে পাব। মুখ শুকিয়ে চুপসে গেল সুষমা রাওয়ের। কোনো কথা সে বলতে পারল না। আহমদ মুসায় আবার কথা বলে উঠল, সুষমা, আমাকে এখন উঠতে হবে। আমাকে তাড়াতাড়ি হোটেলে ফিরতে বলা হয়েছে। মনে হচ্ছে ওরা মরিয়া হয়ে উঠেছে। গঙ্গারামকে কিডন্যাপ করার অর্থ হল ওরা আহমদ আলমগীরের মা বোনকে হাতে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। সুষমা তার আসন থেকে উঠে দাঁড়ালো, ছুটে এসে বসল আহমদ মুসার পায়ের কাছে কার্পেটের উপর। আহমদ মুসার দিকে মুখ তুলে সজল কণ্ঠে বলল, ভাইয়া, আল্লাহ এবং আপনি ছাড়া আহমদ আলমগীরের সাহায্যকারী আর কেউ নেই। আমার ভয় পুলিশও তাকে মেরে ফেলতে পারে। আব্বা মুখে কিছু না বললেও তিনি এভাবে সমস্যার সমাধান করতে চাচ্ছেন। সুতরাং আপনি পুলিশ ও প্রশাসন কারো সাহায্য পাবেন না বলে একটা ঢোক গেল সুষমা রাও। তারপর বলল, ভাইয়া, আমি কি আপনার কোনো কাজে লাগতে পারি? আর কি কিছু পারলেও ওর জন্য জীবনটা অন্তত আমি দিতে পারব। কান্নার দুরন্ত বেগ চাপতে চাপতে বলল সুষমা। আহমদ মুসা তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা সুরে বলল, আল্লাহর উপর ভরসা রাখো, আর তুমি দোয়া করলেই চলবে সুষমা। ভাইয়া, আমি শাহবানু আলমগীরের মা সাহারা বানুর এনে রাখতে পারি না? আহমদ মুসার মুখ উজ্জ্বল হয়ে উঠল। কোথায় রাখবে তুমি? আমাদের ফ্যামিলি উইংয়ে আমার গেস্ট রুমে থাকবে। আব্বা জানতে পারবেন না, মা কিছু বলবেন না। গ্রাম থেকে আসা আত্মীয় হিসেবেই থাকবেন। তোমার প্রস্তাবের জন্য ধন্যবাদ। প্রয়োজন হলে ওদের তোমার কাছে পাঠাবো, কথা দিচ্ছি। আহমদ মুসার কথা শেষ হতেই ধন্যবাদ ভাইয়া বলে হাত ব্যাগটা খুলে একটা মোবাইল ও একটা কার্ড আহমদ মুসার হাতে তুলে দিয়ে বলল,
ভাইয়া, এ মোবাইলে আমার সব নম্বর আছে, আমাকে যে কোনো সময় পাবেন। আর এই কার্ডটা আমাদের ফ্যামিলি পাস। আপনি এই পাস নিয়ে যে কোনো সময় ফ্যামিলি উইংয়ের গেট দিয়ে ভেতরে ঢুকতে পারবেন। ওদের স্বাগত জানানোর জন্য আমার সব কিছু প্রস্তুত থাকবে ভাইয়া। মোবাইল ও কার্ড পকেটে রেখে ধন্যবাদ সুষমা বলে উঠে দাঁড়ালো আহমদ মুসা। আহমদ মুসাকে বিদায় দেওয়ার সময় সুষমা তার কম্পিত হাত তুলে কাতর কণ্ঠে বলল, ভাইয়া, আমার মন প্রতিটা মুহূর্তে আপনার কলের জন্য উন্মুখ থাকবে। সব ঠিক হয়ে যাবে সুষমা, আল্লাহ ভরসা, বলে আহমদ মুসা ঘুরে দাঁড়িয়ে গাড়িতে উঠে বসল। আহমদ মুসার গাড়ি তখন পোর্ট ব্লেয়ার শহরের মধ্যাঞ্চল অতিক্রম করেছে। মোবাইলটা বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে স্ক্রিনে দেখল হাজি আব্দুল আলী আবদুল্লার নাম্বার। তাড়াতাড়ি কথা বলল। আহমদ মুসার কণ্ঠ পেতেই হাজি আব্দুল আলী আবদুল্লাহ বলল, তুমি কোথায়? হোটেল থেকে 2 কিলোমিটার দূরে। শোনো, হোটেলের বাইরে ওরা অবস্থান নিয়েছে, লাউঞ্জে ওরা আছে। পুলিশের 2 জন বড় অফিসার এসেছে, আমার মনে হয় তারাই এদের এনেছে। পুলিশ অফিসাররা বর্ডার সবার ফটো দেখছে এবং একজন পিকআপের ড্রাইভার দেখিয়েছে। 2 জন পুলিশ তোমার সাথে এবং শাহবানু ও তার মায়ের সাথে দেখা করতে চাই। আমি বলেছি এখন ওরা ঘরে নেই। পুলিশ অফিসার 2 জন আবার আসবে বলে চলে গেছে, কিন্তু বুঝতে পারছি ওরা সবাই বসে আছে। আমার পিকআপের ড্রাইভার তোমাদের চিনিয়ে দিয়েছে, বলল হাজি আব্দুল আলী আবদুল্লাহ। জনাব, সোমনাথ শম্ভুজি কোথায়? জিজ্ঞাসা আহমদ মুসার। এক্ষণে তোমার জানা দরকার? হ্যাঁ, ঠিক আছে, টেলিফোনটা ধরো। আধা মিনিট পরেই টেলিফোন এলো আবার হাজি আব্দুল আলী আবদুল্লার। বলল, উনি ঘরে নেই। শাহবানু ও তার মা সাহারাবানুর খবর কি? ওরা ঘরেই আছে। নিষেধ করেছে কোনো প্রকার টেলিফোন ধরতে এবং দরজায় নক করলে সাড়া দিতে। এছাড়াও দরকার হলে পাশের ঘরে সরে যাবার ব্যবস্থা করে রেখেছি। পাশের ঘরটা খালি। অনেক ধন্যবাদ জনাব। উল্টো কথা বলো না, ধন্যবাদ শুধু তোমারই প্রাপ্য। আল্লাহ দয়া করে তোমাকে আমাদের মধ্যে এনেছেন। শোনো, এই হোটেল আমার যা কিছু আছে সব কিছু তোমার মতো করে ব্যবহার করতে পারো। ধন্যবাদ। ধন্যবাদ নয়, এখন বলো তুমি কি চিন্তা করছো? জনাব, শাহবানুদের পাশের কক্ষে থাকুন, আমি মিনিট 15 মধ্যে আসছি। কোথায়? হোটেলে? জি। কিভাবে? খবরদার তুমি এ কাজ করো না, আর্তনাদ করে উঠল হাজি আব্দুল আলীর কণ্ঠ। আল্লাহ ভরসা জনাব, ঠিক আমি পৌঁছে যাব। আপনি শাহবানুদের রেডি রাখবেন, ওদের হোটেল ছাড়তেই হবে। কিভাবে? আবার আর্তনাদ হাজি আব্দুল আলীর কণ্ঠে। আমি আসছি, সব বলবো জনাব, আসি, আসসালামু আলাইকুম। ওপার থেকেও সালামের জবাব এলো। মোবাইলের কল অফ করে মনোযোগ দিল সামনের দিকে। হোটেল সাহারা পোর্ট ব্লেয়ারের পূর্ব প্রান্তে সাগরের ধার ঘেঁষে বিরাট একটা জায়গা জুড়ে অবস্থিত। হোটেলের সমগ্র এলাকা প্রাচীর ঘেরা। হোটেলের পূর্ব দিকে সাগর, পশ্চিম দিকে প্রাচীরের বিশাল গেট পর্যন্ত বাগান। বাগানের মধ্য দিয়ে প্রায় 50 ফুট চওড়া রাস্তা হোটেলের গাড়ি বারান্দা পর্যন্ত গিয়েই শেষ হয়েছে। বাগানটা হোটেলের দক্ষিণ ও উত্তর প্রান্তে বিস্তৃত। বাগানের বাইরে দিয়ে বিভিন্ন ফল ফলারির গাছ এবং ছোট ছোট আগাছায় ভরা জঙ্গল। আহমদ মুসা হোটেলের প্রাচীরের কাছে যাবার আগেই একটা কাঁচা গলিপথ দিয়ে গাড়ি উত্তর দিকে ঘুরিয়ে নিল।